দাদামশাই। দাদা মহাশয় উত্তর দিলেন, কেন মেনি? মেনকা বলিল, আজকাল তোমার বড্ড বেশি রাগ হয়েছে না দাদামশাই? বাপুলি বলিলেন, বড্ড বেশি। কেন এত রাগ হয়েছে দাদামশাই? বাপুলি মহাশয় ঈষৎ হাসিলেন, বলিলেন, সাধে কি রাগ হয় রে দিদি? শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক শ্রীযুক্ত নারায়ণচন্দ্র ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প, দাদা মহাশয়। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি দাদা মহাশয়। মেন কি ও মেনি, লক্ষ্মী ছাড়ি। কেন গা দাদামশাই? দাদা মহাশয়ের সরস আহ্বানে মেনকা তাহার সম্মুখে আসিল। দাদা মহাশয় কাঁধের চাদরটা দাওয়ার এক পাশে ছুঁড়িয়া ফেলিয়া উগ্রকণ্ঠে বলিলেন, মেনা, তোকে না রাস্তায় ছুটে বেড়াতে পই পই করে বারণ করে দিয়েছি, তবু তুই রাস্তায় যাবি? হতভাগা লক্ষ্মী ছাড়া মেয়ে। মেনকা ঘাড় নিচু করিয়া ভারী গলায় বলিল, আমি তো আর রাস্তায় যাইনি। দাদা মহাশয় বলিলেন, আবার মিথ্যে কথা, কাল রাস্তায় যাসনি? মেনকা সংকুচিত কণ্ঠে বলিল, সে তো একবার গিয়েছিলাম, রাধি আমায় ডেকে নিয়ে গিয়েছিল। রাধি তোর মাথা খেয়েছিল বলিয়া দাদা মহাশয় দাওয়ায় বসিয়া পড়িলেন। চিৎকার করিয়া ডাকিলেন, বৌমা, বৌমা। বধূ রমা রন্ধনশালায় ছিল। সে সক্রি ডান হাতটা উঁচু করিয়া বাঁ হাতে মাথার কাপড় টানিতে টানিতে বাহিরে আসিল। শ্বশুর তাহার দিকে চাহিয়া ক্রুদ্ধস্বরে বলিলেন, ওই হতভাগা মেয়েটার তরে আমি গলায় দড়ি দেব না দেশান্তরী হব, বলো দেখি? একে তো রূপের ধ্বজা মেয়ে, তার উপর যদি ন্যাংটা কালির মতো রাস্তায় নেচে বেড়ায়, তাহলে কে ওকে নেবে বলো দেখি? আমার যে চারিদিকে শত্রু। রমা কোনো উত্তর করিল না, শুধু একবার বক্র সরস দৃষ্টিতে মেনকার দিকে চাহিল। শ্বশুর বলিতে লাগিলেন, তাই তো বলি, ঘোষপুরের রাজীব ঘোষাল এক কথার মানুষ। কাল মেয়ে দেখে আশীর্বাদ করে যাবার কথা, সে মানুষ কেন এলো না? ভোরে উঠেই ছুটেছিলাম। ব্যাপার কি জানো বৌমা? তারা এসেছিল, তারপর নিতে চক্রবর্তী রাস্তার মাঝে ওই রূপের ধুচুনিকে দেখিয়ে দেয়। ওই ন্যাংটা কালীমূর্তি দেখেই তারা আস্তে আস্তে সরে পড়েছে। আমি এখন কি করি বলো তো বৌমা? তুমি কোথা থেকে এই ফাঁসি এনে বুড়োর গলায় দিলে? রমা নিরুত্তরে বাঁ হাতে গারুটা লইয়া শ্বশুরের কাছে আগাইয়া দিল। শ্বশুর পা ধুইয়া ঘরে ঢুকিয়া তেল মাখিতে বসিলেন। ভরা হাটেই যজ্ঞেশ্বর বাপুলির হাট ভাঙিয়া গিয়াছিল। যাহাদের লইয়া কেনা বেচা তাহারা একে একে চলিয়া গেল। শোক জীর্ণ বুকে কর্মভোগের বোঝা লইয়া বৃদ্ধ ভাঙা হাটে বসিয়া রহিলেন। আর কতক্ষণে সূর্য অস্ত যায়, কতক্ষণে কাল সন্ধ্যা ঘনাইয়া আসে, সাগ্রহ দৃষ্টিতে তাহারই প্রতীক্ষা করিতেছিলেন। কিন্তু শুধু সেই সন্ধ্যার প্রতীক্ষায় চুপ করিয়া বসিয়া থাকিতে পারিলেন না। ভাঙা হাটেও দোকান খুলিয়া তাহাকে
কেনা বেচা করিতে হইল। সাধ্বী সহধর্মিণী চলিয়া গিয়াছিলেন, উপযুক্ত পুত্র নির্মল, ঘর আলো করা পৌত্র গোপাল, কন্যা সরস্বতী সব চলিয়া গিয়াছিল। শুধু স্বামীপুত্রহীনা পুত্রবধূ রমা তাহারই মতো শোক ও দীর্ণ হৃদয় লইয়া তাহার পাশে পড়িয়া রহিল। সুতরাং বাপুলি মহাশয়কে ভাঙা হাটেও আবার দোকান পাতিয়া বসিয়া থাকিতে হইল। বাপুলি মহাশয়ের মতো সাদাসিধা লোক গ্রামে ছিল না বলিলেই হয়, কিন্তু ইদানিং তাহার মেজাজটা বড় রুক্ষ হইয়া উঠিয়াছিল। একটুতেই রাগিয়া আগুন হইতেন। সংসারের আঘাতের পর আঘাতে হৃদয়টা এতই ক্ষতবিক্ষত হইয়াছিল যে সেখানে একটু ঘা লাগিলেই তিনি অধীর হইয়া উঠিতেন। এই অধীরতা স্থায়ী না হইলেও সেই আঘাতের মুহূর্তটি কিন্তু এমন ভয়ানক হইয়া উঠিত যে বুড়ো বুঝি এবার পাগল হইবে। বুড়া কিন্তু পাগল হইলেন না। শোকের ভারটা শোক তাপহারীর চরণে নিবেদন করিয়া অনাথা বধূর মুখ চাহিয়া সংসারের কাজ করিয়া যাইতে লাগিলেন। বধূও শোকাকুল জরাজীর্ণ শ্বশুরের সেবাকেই ইহলোকের একমাত্র কর্তব্য ভাবিয়া লইল। উভয়ই ভাবিল এই রূপে চলিতে চলিতেই একদিন এই শুষ্ক মরুময় পথের প্রান্তসীমায় উপনীত হইবে। কিন্তু যাহা ভাবিল তাহা হইল না। সহসা আরেকটি ক্ষুদ্র হৃদয় তাহাদেরই মতো সংসার চক্রের চাপে দলিত নিষ্পিষ্ট হইয়া তাহাদের শূন্য বুকের এক পাশে স্থান লইল। সে রমার ভ্রাতুষ্পুত্রী মেনকা। ভ্রাতা ভ্রাতৃবধূ যখন মারা গেল তখন মেনকা 5 বছরের মেয়ে। দেখিবার কেহ ছিল না। অগত্যা রমা তাহাকে আনিয়া নিজের কাছে রাখিল। শ্বশুর বলিলেন, এ আপদ আবার জড়ালে কেন বৌমা? রমা উত্তর করিল, দেখবার কেউ নেই বলে এনেছি, দিন কতক থাক। কিন্তু দিন কতক পরে রমা যখন বলিল, মেয়েটাকে আমার পিস্তুত বোনের কাছে পাঠিয়ে দেব বাবা, তখন বাপুলি মহাশয় বলিলেন, যখন এনেছ তখন কি আর পাঠিয়ে দেওয়া ভালো দেখায়? বলবে এক মুঠো ভাত দিতে পারলে না। কুটুম্বের কাছে একটা লজ্জার কথা। আর তোমারও তো মন বুঝ একটা থাকা দরকার। শ্বশুরের অভিপ্রায় বুঝিয়া রমা মৃদু হাসিল। মেনকা পিসিমা ও দাদা মহাশয়ের আশ্রয়ে প্রতিপালিত হইতে লাগিল। এক সময় বাপুলি মহাশয় মেনকার ক্রন্দনে উৎপাতে ব্যতিব্যস্ত হইয়া বিরক্তভাবে বলিতেন, তুমি কেন এই আপদ জোটালে বৌমা? আমার সোনার সংসার ছারখারে গেল, শেষে কিনা এই লক্ষ্মী ছাড়া মেয়েটাকে নিয়ে কর্মভোগ। দূর করে দাও, দূর করে দাও। আবার কখনো বা রমা মেয়েটাকে গালাগালি দিলে বা মারিলে বাপুলি মহাশয় বলিতেন, আহা, কেন ওকে গালমন্দ দাও, মারধর করো বৌমা, ওর আর মুখ চাইতে কে আছে? রমা রাগিয়া বলিত, কেউ যখন নেই তখন হতভাগীও চুলোয় যাক না। বিষাদ গম্ভীর স্বরে বাপুলি মহাশয় বলিতেন, চুলোয় তো সকলেই গেছে বৌমা, একটা পরের মেয়ে, সেও যদি চুলোয় যায় তবে সংসারে আর থাকবে কি? এমনি আদর ও অনাদরের মধ্য দিয়া মেনকা যখন 11 বর্ষে পদার্পণ করিল তখন সহসা বাপুলি মহাশয়ের চমক ভাঙিল। মেনকার যে বিবাহ দিতে হইবে। বিবাহ দেওয়া কিন্তু সহজ হইল না। একে কালো মেয়ে, তাহার উপর মা বাপ মরা। সুতরাং এরূপ কুরূপা কুলক্ষণা মেয়েকে সহজে কেহ গ্রহণ করিতে রাজি হইল না। যে রাজি হইল সে তাহার বিনিময়ে এরূপ কাঞ্চনমূল্য চাহিয়া বসিল যে বাপুলি মহাশয়
ভয়ে তাহাদের সম্মুখে অগ্রসর হইতেই সাহসী হইলেন না। তিনি গ্রামের পর গ্রাম ঘুরিয়া পাত্রের অন্বেষণ করিতে লাগিলেন। পাত্র খুঁজিতে খুঁজিতে মেয়ে 12 বছরে পড়িল। তথাপি বাপুলি মহাশয় তাহার বিবাহ দিতে পারিলেন না। যতই অকৃতকার্য হইতে লাগিলেন, ততই তাহার মেজাজ রুক্ষ হইয়া উঠিতে লাগিল। শ্বশুর ঘরে ঢুকিলে রমা একবার তীব্র দৃষ্টিতে মেনকার দিকে চাহিল। তারপর দাঁতে দাঁতে ঘষিয়া কঠোর স্বরে ডাকিল, মেনকি। মেনকা শঙ্কিত দৃষ্টিতে পিসিমার মুখের দিকে চাহিয়াই দৃষ্টি নত করিল। রমা ক্রোধকম্পিত কণ্ঠে বলিল, পোড়া কপালি, তোর কি মরণ নেই? সব খেয়ে শেষে আমাকে জ্বালাতে এসেছিস? তোর জন্য আমাকে কথা শুনতে হয়। মেনকা মৃদু গম্ভীর স্বরে উত্তর দিল, তা আমি কি করব? গর্জন করিয়া রমা বলিল, তুই কি করবি? আমার শ্রাদ্ধ করবি, খ্যাংরা মেরে বিদেয় করব, তা জানিস? মেনকা মুখ তুলিয়া উদ্ধত কণ্ঠে বলিল, কই মারো দেখি খ্যাংরা। যদি না মারো তবে লা আবাগি, বলিয়া রমা ছুটিয়া আসিল এবং বাঁ হাত দিয়া মেনকার পিঠে কিল চর বসাইয়া দিল। মেনকা মুখে হাত চাপা দিয়া কাঁদিয়া উঠিল। রমা রাগে কাঁপিতে কাঁপিতে রন্ধনশালায় প্রবেশ করিল। বাপুলি মহাশয় ঘরের বাহিরে আসিলেন এবং মেনকার দিকে চাহিয়া কিয়ৎক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া ধীর গম্ভীর স্বরে বলিলেন, মেনিকে মারলে বৌমা? রমা রন্ধনশালা হইতে ক্রোধ গম্ভীর স্বরে উত্তর দিল, মারব না তো কি করব? পোড়া কপালি, সকলকে জ্বালিয়ে পুড়িয়ে খেলে। বাপুলি মহাশয় বলিলেন, জ্বালালে আর কাকে বৌমা? আমাকে? তাহলে ওটা তোমার মেনিকে মারা হলো না, আমাকেই মারা হলো। আমি রাগের মাথায় 2 কথা বলেছি বলেই তো মেয়েটাকে মারলে। রমা কোনো উত্তর করিল না, আপনার মনে গজগজ করিতে লাগিল। বাপুলি মহাশয় অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলিলেন, ঘুরে ফিরে এসে বড় রাগটা হয়েছিল বলেই 2 কথা বলেছিলাম। তাতে তুমি এত রাগ করবে জানলে বলতাম না। তা বৌমা, এবার যদি কখনো কিছু বলি তাহলে আমি বামুন হতে খারিজ। বাপুলি মহাশয় গামছাখানা কাঁধে ফেলিয়া দ্রুত পদে স্নান করিতে চলিয়া গেল। মেনকা দাঁড়াইয়া কিছুক্ষণ কাঁদিল। তারপরে আঁচলে চোখ মুছিয়া দাদামহাশয়ের খড়ম প্রভৃতি যথাস্থানে রাখিয়া দিল। বাপুলি মহাশয় স্নান করিয়া আসিয়া ঠাকুর ঘরে ঢুকিলেন। ঠাকুর ঘরে কোনো দিনই তাহার 1 ঘণ্টার বেশি দেরি হইত না। আজ কিন্তু মধ্যাহ্ন অতীত হইয়া গেল, তথাপি তাহার পূজা শেষ হইল না। রমা রাধা বাড়া শেষ করিয়া শ্বশুরের জন্য অপেক্ষা করিতে লাগিল। মেনকা গিয়া ঠাকুর ঘরের দরজায় দাঁড়াইল। দেখিল তখনও দাদামহাশয়ের পূজা শেষ হয় নাই, পূজাই হয় নাই। পুষ্পপাত্রে ফুল, চন্দন, তুলসী সব সাজানো রহিয়াছে। দাদামহাশয় শুধু উভয় জানুর উপর উভয় করতল স্থাপন করিয়া নির্নিমেষ দৃষ্টিতে ঠাকুরের দিকে চাহিয়া আছেন। মেনকা যে আসিয়া পিছনে দাঁড়াইয়াছে তাহাও যেন তিনি জানিতে পারেন নাই। মেনকা ধ্যানমগ্ন দাদামহাশয়ের নিশ্চল মূর্তির দিকে চাহিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তারপর ধীরে ধীরে ডাকিল, দাদামশাই, দাদামশাই। বাপুলি মহাশয় চমকিত হইয়া পশ্চাতে ফিরিয়া চাহিলেন। মেনকা বলিল, দুপুর যে গড়িয়ে গেল দাদামশাই। একটা গভীর দীর্ঘশ্বাসের সহিত শব্দ উচ্চারণ করিয়া বাপুলি মহাশয়
পুনরায় আচমন করিলেন এবং ফুল চন্দন লইয়া ব্যগ্র হস্তে ঠাকুরের মাথায় চাপাইতে লাগিলেন। মেনকা দরজার বাজু ধরিয়া এক পাশে দাঁড়াইয়া রহিল। ফুল চন্দন তুলসী সব যখন নিঃশেষ হইল, তখন বাপুলি মহাশয় বাষ্পসজল দৃষ্টিতে ঠাকুরের দিকে চাহিয়া কৃতাঞ্জলি পুটে গভীর বেদনাপ্লুত কণ্ঠে বলিলেন, দামোদর, মেয়েটার একটা গতি করে দাও, এই অভাগা বুড়োকে শেষ ছুটি দাও ঠাকুর। বৃদ্ধের শোকদীর্ণ হৃদয় নিঃসৃত একটা গভীর দীর্ঘশ্বাস সশব্দে গিয়া দামোদরের চরণ প্রান্তে আছড়াইয়া পড়িল। মেনকা ধীরে ধীরে সরিয়া আসিল। হ্যাঁ রে মিনি, কেন? তোর বিয়ে ঠিক হয়ে গেল? হোক না হোক, তোমার সে কথায় দরকার কি? কথাটা হইতেছিল নিতাই চক্রবর্তীর ভাগিনেয় ক্ষেত্রনাথ বা খেতুর সঙ্গে। খেতু ছিপ ফেলিতেছিল, আর মেনকা তাহার পাশে বসিয়া দুর্বাঘাস খুঁটিতেছিল। খেতু মেনকার একজন প্রধান সঙ্গী ছিল। সে খেতুর নিকট মার খাইত, গালি খাইত, খেতুকে গালি দিত, অথচ দিনের অধিকাংশ সময় তাহার পাছু পাছু ছুটিয়া বেড়াইত। খেতুও মেনকাকে মারিত, গালি দিত, কিন্তু আর কেহ মেনিকে একটা কথা বলিলে তাহার উপর বাঘের মতো ঝাঁপাইয়া পড়িত। যদি সঙ্গীদের কেহ উপহাস করিয়া বলিত, হ্যাঁ রে খেতু, তুই মেনিকে বিয়ে করবি, তাহা হইলে খেতু রাগিয়া বলিত, বয়েই গেছে আমার ওকে বিয়ে করতে, এমন শ্যাওড়া তলার পেতনিকেও আবার বিয়ে করে। নিজেকে পেতনি বলিতে শুনিয়া মেনকাও রাগিয়া উঠিত। সে খেতুকে সম্বোধন করিয়া বলিত, আমি যদি শ্যাওড়া তলার পেতনি, তবে তুই কি আমড়া গাছের ভূত? খেতু বলিত, আমি ভূতই হই আর যা হই, তাই বলে তোর মতো কালপেঁচাকে বউ করব না। মেনকা রাগে চোখ কপালে তুলিয়া বলিত, তোর বউ যদি আমার চেয়ে কালপেঁচা না হয়, তবে আমার নাম মেনকাই নয়। খেতু হাসিয়া বলিত, তোর নাম তো মেনকা নয়, মেনি। এসব আগেকার কথা। এখন খেতুর বয়স হইয়াছিল, মেনকাও বড় হইয়াছিল। এখন আর বিবাহের কথা উঠিত না। মেনকাও আর সর্বদা খেতুর সঙ্গে বেড়াইত না, তবে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ কথাবার্তা হইত। ঝগড়াও যে না হইত এমন নয়। খেতুর মামা একে বড় লোক, তাহার উপর বাপুলি মহাশয়ের সহিত তাহার বনিবনাও ছিল না। আগে অনেক মামলা মোকদ্দমা হইয়া গিয়াছে। এখন দলাদলি ঝগড়া মাঝে মাঝেই চলিত। সুতরাং খেতুর সহিত মেনকার বিবাহের সম্ভাবনা কোনো পক্ষেরই মনে একবারও ওঠে নাই। উঠিলেও কোনো ফল হইত কি না বলা যায় না, কেননা খেতুর মামা ভাগিনেয়র বিবাহ দিয়া কন্যাদায় হইতে উদ্ধার পাইবার সংকল্প করিয়াছিলেন। খেতু মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিল, কাল না তোকে দেখতে এসেছিল, দেখে কি বললে? মেনকা উবু হইয়া বসিয়া একটা ঘাসের ডগা ছিঁড়িতে ছিঁড়িতে বলিল, বললে দিব্যি মেয়ে। জলের উপর ফাতনা নড়িতেছিল। খেতু তাহার দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়া সহাস্যে বলিল, তারপর? মেনকা বলিল, তারপর কি, খেয়ে দিয়ে চলে গেল। খেতু উত্তর দিল, কি খেলে, তোর মাথা? মেনকা তৎক্ষণাৎ জবাব দিল, না, একটা বড় রুই মাছের মাথা। খেতু বলিল, রুই মাছটা কত বড় মেনি? চারের কাছে একটা মাছ ঘাই দিল। মেনকা সেইখানে একটা বড় ঢিল ফেলিয়া সহাস্যে বলিল, ওই রকম বড়। খেতু ছিপ ছাড়িয়া মেনকার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিল। চড়া গলায় জিজ্ঞাসা করিল, চারে ঢিল ফেললি যে বড়?
মেনকাও গলার জোর দিয়া উত্তর দিল, তুমিও কাল লোকগুলোকে রাস্তা থেকে ফিরিয়ে দিলে যে? খেতু বলিল, বেশ করেছি, আমার খুশি। মেনকা উত্তর দিল, আমিও ঢিল ফেলেছি, আমার খুশি। হস্ত মুষ্টিবদ্ধ করিয়া খেতু বলিল, আচ্ছা, কেমন তোর খুশি দেখবি? মেনকা বলিল, মারবে নাকি? মারব না তো কি, তোকে ভয় করব নাকি? মেনকা খেতুর জবাব শুনিয়া তাহার মুখের দিকে অতি কঠোর দৃষ্টি নিক্ষেপ করিল। খেতু একবার তাকাইয়াই মুখ ফিরাইয়া লইল এবং ছিপ তুলিয়া বড়শিতে নূতন টোপ গাঁথিতে লাগিল। মেনকা উঠিয়া দাঁড়াইল এবং তীব্র কণ্ঠে বলিল, লজ্জা করে না? একটা বুড়ো মানুষ দায় থেকে উদ্ধার হবার জন্যে সারা দেশটা ছুটে বেড়াচ্ছে, আর তুমি গেলে কিনা তাতে ভাঙচি দিতে? মুখ নেড়ে আজ আবার আমায় জিজ্ঞাসা করছো? ছি! খেতু দাঁত দিয়া ঠোঁটটা জোরে চাপিয়া ধরিল। মেনকা জোরে জোরে পা ফেলিয়া পুকুর ধার হইতে চলিয়া গেল। কিছু দূর চলিয়া গেলে খেতু একবার ফিরিয়া তাহার দিকে চাহিল। তারপর চার টোপ সব জলে ফেলিয়া দিয়া ছিপ গুটাইতে লাগিল। অপরাহ্নে বাপুলি মহাশয় ফুল গাছের বেড়া বাঁধিতেছিলেন। মেনকা বেড়ার অপর পাশে বসিয়া দড়ি গলাইয়া বেড়ার বাখারিটাকে সোজা করিয়া ধরিয়া তাহার সাহায্য করিতেছিল। সহসা মেনকা বলিল, দাদামশাই। দাদামহাশয় উত্তর দিলেন, কেন মেনি? মেনকা বলিল, আজকাল তোমার বড্ড বেশি রাগ হয়েছে না দাদামশাই? বাপুলি বলিলেন, বড্ড বেশি। কেন এত রাগ হয়েছে দাদামশাই? বাপুলি মহাশয় ঈষৎ হাসিলেন, বলিলেন, সাধে কি রাগ হয় রে দিদি? একে তো শোকে তাপে বুকের হাড় পাঁজরাগুলো পর্যন্ত জ্বলে খাক হয়ে আছে, তার উপর তোর বয়স বাড়ছে, তোর একটা গতি করতে পারছি না। চারিদিকে শত্রু, তারা হাসছে, সারা দেশটা খুঁজে একটা পাত্র পাই না। এর উপর যদি নিজেদের দোষে হাতছাড়া হয়ে যায় তাহলে রাগ হয় কি না বল দেখি? মেনকাও মৃদু হাসিয়া বলিল, তা হয় দাদামশাই। তবে তা তুমি রেগেছিলে, বেশ করেছিলে। রাগ চণ্ডাল, কি করি বল, বুড়ো হয়েছি, এখন আর মাথা ঠিক রাখতে পারি না। মেনকা কোনো উত্তর দিল না। বাপুলি মহাশয় দড়ির ফাঁসটা টানিতে টানিতে বলিলেন, আচ্ছা মিনি। মেনকা বলিল, কি দাদামশাই? আমার কথায় তোর সেদিন খুব দুঃখ হয়েছিল? একটুও না। সত্যি? সত্যি। পিসিমা খুব রেগে উঠেছিল। একটু ম্লান হাসিয়া বাপুলি মহাশয় বলিলেন, ও বেটির কথা ছেড়ে দে, শোকে তাপে ও ভাজা ভাজা হয়ে আছে। মেনকা একটু অভিমানের সুরে বলিল, তা ভাজা হয়ে আছে বলে বুঝি আমাকে মারবে? সহাস্যে বাপুলি মহাশয় বলিলেন, সে তোকে মারে না মিনি, নিজেই নিজেকে মারে। তুই জানিস না, কিন্তু আমি জানি। তোর পিঠে যে মারটা পড়ে তার 10 গুণ পড়ে ওর উপর। ওই যা, ফাঁসটা খুলে গেল। দে দিদি, দড়িটা ভালো করে দে। মেনকা দড়িটা পুনরায় লাগাইয়া দিতে দিতে বলিল, দেখো দাদামশাই। বাপুলি বলিলেন, কি? সেদিন তাদের কে ফিরিয়ে দিয়েছিল জানো? বোধহয় ওই চক্রবর্তী, নয়তো সাধন ঘোষ। না দাদামশাই, ওরা নয়। তবে কে? ওই খেতু ছোঁড়া। মাথা নাড়িতে নাড়িতে বাপুলি মহাশয় বলিলেন, না না, ও এমন কাজ করতে যাবে কেন? মেনকা দৃঢ়স্বরে বলিল, হ্যাঁ দাদামশাই, আমি তোমায় দিব্যি করে বলতে পারি। বাপুলি বলিলেন, বটে? তাহলে কেউ বোধহয় শিখিয়ে দিয়েছিল, নইলে ক্ষেত তোর তো তেমন ছেলে নয়। মেনকা রাগত স্বরে বলিল, না, খুব ভালো ছেলে,
তোমার কাছে সবাই খুব ভালো। বাপুলি মহাশয় নীরবে মৃদু মৃদু হাসিতে লাগিলেন। মেনকা বলিল, কিন্তু দাদা মশাই, তুমি আর অত ছোটাছুটি করতে পাবে না, তা বলে দিচ্ছি। বাপুলি মহাশয় হাসিতে হাসিতে বলিলেন, ছুটাছুটি না করলে বর জুটবে কোথা হতে রে পাগলি? জোরে মাথা নাড়িয়া মেনকা বলিল, তা না জোটে না জুটবে। বর না জুটলে বিয়ে হবে কেমন করে তোর? যেমন করে হয় হবে। বাপুলি বলিলেন, কেমন করে হবে বল? তবে কি আমার গলাতেই মালা দিবি? তাই দেব। বাপুলি মহাশয় হো হো করিয়া হাসিয়া উঠিলেন। মেনকা লজ্জায় মুখ নিচু করিল। বাপুলি মহাশয় সহাস্য কণ্ঠে বলিলেন, আরে ভাই, তুই যেন এই বুড়োর গলায় মালা দিলি। আমার কি আর সে সময় আছে দিদি? এখন যাত্রা করলেই হয়। অন্তর্নিহিত পুঞ্জীভূত বেদনা একটা দীর্ঘ নিঃশ্বাস রূপে বাহির হইয়া পড়িল। মেনকাও একটা নিঃশ্বাস ত্যাগ করিল। বাপুলি মহাশয় তখন বেড়া বাঁধিতে বাঁধিতে গুনগুন করিয়া গান ধরিলেন। অবেলায় হাট ভাঙলি শ্যামা, কি নিয়ে মা ঘরে ফিরি? ভরা হাটের হেঁটো যারা, একে একে গেল তারা। আমি কর্মদোষে রইলাম বসে, পাপের বোঝা শিরে ধরি। মেনকা বলিল, তুমি তো বেশ গাইতে পারো দাদামশাই। বাপুলি মহাশয় বলিলেন, আর ভাই, এমন এক দিন ছিল যখন তোর দাদামশাইয়ের গান শুনবার জন্য কত লোক হাঁ করে থাকত। মেনকা বলিল, কই, একদিনের ভিতর একদিনও তো তোমাকে গান গাইতে শুনিনি। শুনবি আর কোথা থেকে বল? নেমে ছোড়া কি কিছু রেখে গিয়েছে? গান, সুর, তাল সব ভুলিয়ে চলে গেছে। আজ তোর সঙ্গে কথায় কথায় হঠাৎ মনটা কেমন হয়ে উঠল, তাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। মেনকা আগ্রহের সহিত বলিল, বেশ মিষ্টি গান, তুমি গাও দাদামশাই। মিষ্টি বলিয়া বাপুলি মহাশয় মৃদু হাসিয়া গাহিতে লাগিলেন। রবি যে বসেছে পাটে, কি করব এই ভাঙা হাটে? নেমা কোলে অভাগারে, দেমা তোরই চরণ তরি। অস্তন্মুখ রবি শেষ রক্তিম ছটায় বৃদ্ধের গণ্ড রঞ্জিত করিয়া চক্রবাল প্রান্তে অদৃশ্য হইল। বৃদ্ধ উদ্বেল প্রাণে বিহ্বল কণ্ঠে বার বার আবৃত্তি করিয়া গাহিতে লাগিলেন। নেমা কোলে অভাগারে, দেমা তোরই চরণ তরি। নমস্কার মহাশয়, আপনারই নাম বোধ হয় যজ্ঞেশ্বর বাপুলি। এটি বুঝি আপনার দৌহিত্রী? তা দেখতে এমন মন্দই বা কি, রংটা একটু ময়লা। তা এর চেয়েও, বুঝলেন কি না, কালো মেয়ে অনেক আছে। আমি কিন্তু, বুঝলেন কি না, কালো মেয়েই পছন্দ করি। গেরস্ত ঘরে সুন্দরী নিয়ে কি হবে? কথাতেই আছে, গাই কিনবে ঝাঁপড়ি, বউ আনবে, বুঝলেন কি না? এক নিঃশ্বাসে এতগুলা কথা বলিয়া ফেলিয়া আগন্তুক হো হো শব্দে হাসিয়া উঠিলেন। বাপুলি মহাশয় বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে এই নবাগতের দিকে চাহিয়া রহিলেন। মেনকা দড়ি ছাড়িয়া ধীরে ধীরে বাড়ির ভিতর চলিয়া গেল। আগন্তুক তাহার দিকে চাহিয়া চাহিয়া বলিলেন, দিব্যি মেয়েটি, কালো হলে কি হয়, লক্ষণযুক্ত। তারপর বাপুলি মহাশয়ের দিকে ফিরিয়া বলিলেন, আমাকে বোধহয় চিনতে পারলেন না? চিনবেনি বা কী করে, দেশে তো থাকি না, কোচিত কখনো যাই আসি। কলকাতায় চাকরি করি, সেইখানেই এক প্রকার বসবাস। আমার নাম, বুঝলেন কি না, প্রাণকৃষ্ণ গাঙ্গুলি। ঠাকুরের নাম ধনকৃষ্ণ গাঙ্গুলি।
বাপুলি মহাশয় ব্যস্তভাবে উঠিয়া দাঁড়াইলেন। আগন্তুক হাত নাড়িয়া বলিলেন, আহা, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, আমি এইখানেই বসছি, বুঝলেন কি না, দিব্যি জায়গা। বলিয়া আগন্তুক হাসিতে লাগিলেন। হাসিতে হাসিতে আগন্তুক সেইখানে ঘাসের উপর বসিয়া পড়িলেন। বাপুলি মহাশয় ব্যস্ততার সহিত বলিলেন, না না, এখানে বসাটা কি ভালো দেখায়? আগন্তুক সহাস্যে বলিলেন, মন্দ হইবা কি, আপনি বসুন, এইখানে বসেই কথাবার্তা স্থির হয়ে যাক। আপনারও দেখছি আমার মতো ফুল গাছের শখ। তা কলকাতায় এমন ফাঁকা জায়গা কোথায় পাই বলুন? কাজেই বুঝলেন কি না, টবেই বসাতে হয়েছে। দুধের স্বাদ বুঝলেন কি না, ঘোলেই মেটাতে হয়। বলিয়া আবার তিনি হাসিতে লাগিলেন। এই অদ্ভুত প্রকৃতির লোকটিকে লইয়া বাপুলি মহাশয় যে কি করিবেন ভাবিয়া পাইলেন না। আগন্তুক কিন্তু আপন মনে বলিয়া যাইতে লাগিলেন, আপনি নাকি নাতনিটি নিয়ে বড় ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। তা আপনার কোনো চিন্তা নাই। আমারও এক ছেলে, পাস টাস নাই বটে, কিন্তু লেখাপড়ায় হিসাব নিকাশে এক্কেবারে হুনুরি। কত জায়গা থেকে সম্বন্ধ আসছে। তা বুঝলেন কি না, সম্বন্ধ কি এলেই হলো? মেয়েটি লক্ষণযুক্ত, মনের মতো, বংশটি ভালো, এ সকল চাই তো। টাকা ছাই, টাকা টাকায় বুঝলেন কি না কি আসে যায়? এই বয়সে কত টাকা রোজগার, কত টাকা খরচ করলাম। বলিয়া আগন্তুক আবার হাসিতে লাগিলেন। বাপুলি মহাশয় এই নবাগতের সরলতা দেখিয়া মুগ্ধ হইলেন। বলিলেন, তা উঠে বৈঠকখানায় চলুন, একটু তামাক টামাক। বাধা দিয়া আগন্তুক বলিলেন, বলছি তো, আপনি ব্যস্ত হবেন না, আমি তামাক খাই না, কোনো নেশারই বুঝলেন কি না বশ হওয়া ভালো নয়। তামাক যে খেতাম না তা নয়, বললে না বিশ্বাস করবেন, দিনে 100 ছিলিম তামাক, রাত্রে ঘুমোতে ঘুমোতে উঠে তামাক খেতাম। তারপরে একদিন বুঝলেন কি না, স্টিমারে কলকাতায় যাচ্ছি, এক বেটা চাষা নারকেল ছোবড়ায় আগুন ধরিয়ে তামাক খাচ্ছে। বড়ই ইচ্ছে হলো, গিয়ে হাত বাড়ালাম। তা বেটা চাষা বললে কি জানেন, থামো ঠাকুর, তোমার লেগে সাজা হয়নি। মনে বড়ই ধিক্কার হলো। সেই দিন থেকে বুঝলেন কি না এক্কেবারে ত্যাগ, হুঁকো, কলকে, টিকে, তামাক সব গঙ্গার জলে। বলিয়া আগন্তুক আবার হাসিতে লাগিলেন। অতঃপর বাপুলি মহাশয়ের অনুরোধে আগন্তুক প্রাণকৃষ্ণ গাঙ্গুলিকে উঠিয়া আসিয়া বৈঠকখানায় বসিতে হইল। সন্ধ্যার পর আর একবার মেয়ে দেখা হইল। মেয়ে দেখিয়া গাঙ্গুলি মহাশয় সম্বন্ধ স্থির করিয়া ফেলিলেন। আদান প্রদানের কথা উঠিলে বলিলেন, এর আবার চুক্তি কি? যারা ইতর, যাদের টাকার খাই তাঁরাই বুঝলেন কি না আগে হতে চুক্তি করে নেয়। আপনার আশীর্বাদে আমার অভাব কি? আপনার যেমন ক্ষমতা তেমনি দেবেন, একটি হরিতকি দিয়ে বুঝলেন কি না কন্যা উৎসর্গ করবেন। আমাকে কি সেই রকম চামার পেয়েছেন? বলিয়া আগন্তুক আবার হাসিতে লাগিলেন। পাঁজি খুলিয়া বিবাহের দিন দেখা হইল। মাঘের 27, 28 ছাড়া আর দিন নাই। 21 যজুর বিবাহ, ফাল্গুন মাস অকাল। গাঙ্গুলি মহাশয় বলিলেন, তাহলে এই 27 তারিখে শুভ কার্য নির্বাহ করতে হবে। ফাল্গুন মাস অকাল, অকালে বিবাহ হতেই পারে না। আজকাল আর এসব মানে না, কিন্তু আমি বুঝলেন কি না এ সকল একটু মেনে চলি। আমাদের আর্য ঋষিরা যেসব ব্যবস্থা করে গেছেন তার একটিও বাজে নয়। আজকালকার লোক সব মুখ্য কি না, এ সকল কি বুঝবে? বলিয়া আবার তিনি হাসিতে লাগিলেন। অগত্যা 27 তারিখেই দিন স্থির হইয়া গেল। মাঝে শুধু একটা দিন, পরদিন সকালেই বাপুলি মহাশয় বরের বাপের সঙ্গে গিয়া পাত্র দেখিয়া আশীর্বাদ করিয়া আসিলেন। বিবাহের দিন সকালে গাত্র হরিদ্রা হইয়া গেল।
বোষ্টম বোষ্টম, বেটা বোষ্টমের ছেলে। বাপুলি মহাশয় তখন হাতে আলো চাল লইয়া বরের হাঁটু ধরিয়া বরণ করিতে বসিয়াছেন। এমন সময় একটা গোল উঠিল। বোষ্টম বোষ্টম, বেটা বোষ্টমের ছেলে। কলরব করিতে করিতে গ্রামের এক পাল লোক সম্প্রদান স্থলে আসিয়া উপস্থিত হইল। বাপুলি মহাশয়ের হাত হইতে চালগুলা মাটিতে পড়িয়া গেল। একজন বরের হাত টানিয়া বলিল, তবে রে বেটা বৈরাগী। বাপুলি মহাশয় বিস্ময়রুদ্ধ কণ্ঠে বলিলেন, থামো, এ বোষ্টম নয়, প্রাণকৃষ্ণ গাঙ্গুলির ছেলে অমরনাথ। যোগিন পাল চিৎকার করিয়া বলিল, ওর কোনো পুরুষে প্রাণকেষ্ট গাঙ্গুলির ছেলে নয়, বেটা ডাহা বোষ্টমের ছেলে। বাপুলি মহাশয় বলিলেন, তার প্রমাণ? ভিড়ের মধ্য হইতে বাহির হইয়া খেতু বলিল, তার প্রমাণ আমি। এসব আমার মামার কারসাজি বাপুলি মশাই। আপনাকে জাতচ্যুত করবার ফন্দি। দেখুন দেখি, আপনি এই বেটাকেই আশীর্বাদ করে এসেছিলেন কি না? একজন আলোটা সরাইয়া আনিয়া বরের মুখের কাছে ধরিল। বাপুলি মহাশয় বেশ করিয়া তাহার মুখ নিরীক্ষণ করিতে করিতে বলিলেন, বোধ হয় যেন সে নয়, যেন একটু তফাৎ। খেতু উচ্চকণ্ঠে বলিল, একটু কি, অনেকটা তফাৎ। সে বামুনের ছেলে, আর এ বেটা বৈরাগীর পুত। গয়ারাম বৈরাগীর ছেলে কেনারাম বৈরাগী। বেটা নাম গেয়ে বেড়ায়, আমি ও 7 পুরুষের খবর জানি। আর প্রাণকৃষ্ণ গাঙ্গুলিটা কে জানেন? মামার বেয়াই তারাচাঁদ আকুলি। জন কয়েক লোক কেনারাম বৈরাগীকে টানিয়া লইয়া গেল। প্রাণকৃষ্ণ গাঙ্গুলি বা বরযাত্রীদের কোনোই উদ্দেশ্য মিলিল না। বাপুলি মহাশয় কুশাঙ্গুরি হস্তে বজ্রাহতের ন্যায় বসিয়া রহিলেন। সহসা বাপুলি মহাশয় উঠিয়া দ্রুত পদে গৃহমধ্যে প্রবেশ করিলেন। ঘরে মেনকা নবপট্ট বস্ত্রে সজ্জিত হইয়া তখনও বসিয়াছিল। বাপুলি মহাশয় গিয়া তাহার হাত ধরিলেন, পাগলের মতো চিৎকার করিয়া বলিলেন, আয় মেনকি, তোকে আজ দামোদরের হাতে সম্প্রদান করব। বৃদ্ধ কম্পিত হস্তে মেনকাকে টানিয়া আনিয়া কন্যার আসনে বসাইলেন। পুরোহিতকে বলিলেন, মন্ত্র পড়ান। বৃদ্ধের উন্মাদ ভাব দেখিয়া পুরোহিত ইতস্তত করিতে লাগিলেন। বাপুলি মহাশয় বজ্রগম্ভীর কণ্ঠে বলিলেন, আপনি মন্ত্র পাঠ করান, লগ্ন অতীত হইয়া যায়। পশ্চাৎ হইতে খেতু বলিল, দামোদর তো আর মন্ত্র বলতে পারবে না, তার হয়ে মন্ত্র বলবে কে? বাপুলি মহাশয় বলিলেন, আমি বলবো। খেতু বলিল, তার চেয়ে আমি বলি না কেন? খেতু ফস করিয়া বরের আসনে বসিয়া পড়িল। সকলেই বিস্ময়ে স্তম্ভিত, নির্বাক। অশ্রুরুদ্ধ কণ্ঠে বাপুলি মহাশয় বলিলেন, খেতু। খেতু হাসিতে হাসিতে বলিল, যা বলবার পরে বলবেন, এখন লগ্ন বয়ে যায়। শঙ্খ বাজিয়া উঠিল। খেতু মেনকার দিকে চাহিয়া মৃদু স্বরে বলিল, তোর কথা রইল না মিনি, তোর চেয়ে কাল পেঁচা আমার বউ হলো না। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক নারায়ণচন্দ্র ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প, দাদা মহাশয়। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।